রতনকান্তির ঘুমে আজকাল আর সমস্যা হয় না। রাতের সেই শব্দের সাথে সে অভ্যস্ত হয়ে গেছে। সম্ভবত এই অভ্যস্ততার কারণেই আজকাল তার ঘুম আর বাধাগ্রস্ত হয় না, বরং সে যেন অবচেতনে ওই শব্দেরই অপেক্ষা করে। তবে একটি অদ্ভুত ব্যাপার হলো, এই বাড়ির আর কেউই শব্দটি শুনছে না। শুনলে সে কথা রতনকান্তির জানার কথা। অবশ্য এমনও হতে পারে যে বিষয়টি কেউ শুনে থাকলেও সে হয়তো তো গুরুত্ব দেয়নি, কিংবা ইচ্ছে করেই কাউকে বলেনি। কয়েকটা দিন কেটে গেল নানান এলোমেলো ভাবনায়। এর মাঝে রতনকান্তি বার দুয়েক বাড়ির ভেতরের এখানে সেখানে ঘুরে ফিরে দেখেছে, কিন্তু শব্দের সম্ভাব্য উৎস হতে পারে এমন কিছুই খুঁজে পায়নি সে। আজ ভোরবেলা অপলা দাসী কোথাও বেরুলো, তার সাথে গেল রঘুও। বাড়িটাও কেমন শুনশান নীরব। রতনকান্তি ভাবল, বিভুয়ের সাথে দেখা করবার এটি একটি ভালো সুযোগ। ছেলেটিকে তার ভারী পছন্দ হয়েছে। সে দোতলার সিঁড়ির কাছে গিয়ে আবিষ্কার করলো সেখানে এক ভৃত্য বসে রয়েছে। রতনকান্তি বুঝল, অপলা দাসী কাউকে কোনোভাবেই উপরে উঠতে দিতে চায় না। রতনকান্তি শেষ অবধি আবার বাড়ির পেছন ঘুরে সে আগের মতোই দেয়াল বেয়ে উঠে বিভুইয়ের জানালায় উকি দিল। মজার ব্যাপার হচ্ছে, বিভুই সঙ্গে সঙ্গেই বলল, আপনি এতদিন পরে এলেন? রতনকান্তি এবার আর চমকালো না। সে বলল, হ্যাঁ এলাম। এতদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমায় আর দেখতে আসতে পারিনি। আজ সময় করে এলাম। বিভুই বলল, আমি একটি কথা বলি? রতনকান্তি বলল, হ্যাঁ বলো। বিভুই বলল, আপনি আমায় দেখতে আসেননি, আপনি এসেছেন কাজে, আমার কাছ থেকে একটা রহস্যের সমাধান জানতে। রতনকান্তি এবার খানিক থমকে গেল। সে চমকে যায়নি, তবে থমকে গিয়েছে। সে কি আসলেই বিভুইয়ের কাছে কোনো রহস্যের সমাধান জানতে এসেছে? রতনকান্তি ভাবল, কিন্তু কোনো উত্তর পেল না। তবে সে এটি জানে, বিভুই যা বলেছে তার নিশ্চয়ই কোনো গূঢ় তাৎপর্য রয়েছে, কিন্তু সেটি কি? রতনকান্তি বলল, কি রহস্য? বিভুই সঙ্গে সঙ্গে জবাব দিল না, খানিক চুপ করে বসে রইল। তারপর বলল, আপনি আমার কাছে এসেছেন রোজ গভীর রাতে যে শব্দ হয় সেই শব্দের কারণ জানতে। রতনকান্তি এবার চমকে গেল। বিভুই কথা শেষ করার সঙ্গে সঙ্গেই তার মনে হলো বিভুই যা বলছে তাই ঠিক। বিষয়টি তার অবচেতনে ছিল, কিন্তু সচেতনভাবে সেটি সে বুঝতে পারেনি। সে আসলে ওই শব্দের উৎস নিয়ে কথা বলতেই বিভুইয়ের কাছে এসেছে। এর যৌক্তিক কারণও অবশ্য রয়েছে। সেদিন বিভুইয়ের তীব্র ক্ষমতা সে প্রত্যক্ষ করেছিল। সেই ঘটনাই হয়তো তাকে অবচেতনভাবে প্ররোচিত করেছে এখানে আসতে। সে জানতে চেয়েছে যে বিভুইও শব্দটি শুনতে পাচ্ছে কিনা। যদিও এই দোতলা অবধি শব্দটি আসার সম্ভাবনা অতি ক্ষীণ, তারপরও রতনকান্তির ভাবনার কোথাও সম্ভাবনাটি দৃঢ়ভাবেই গেঁথে ছিল। বিভুই বলার আগ অবধি বিষয়টি রতনকান্তির নিজের কাছে স্পষ্ট ছিল না, কিন্তু বিভুইয়ের ইন্দ্রিয় শক্তির যে প্রবল ক্ষমতা, তার এমন আরও একটি প্রমাণ রতনকান্তিকে ভালোভাবেই চমকে দিল। রতনকান্তি আমতা আমতা করে বলল, না মানে কিসের শব্দের কথা বলছো তুমি? বিভুই হাসল। সে হাসি দেখে রতনকান্তি মুগ্ধ চোখে তাকিয়ে রইল। বড় বড় গুটি বসন্তের দাগে ভর্তি একটি কুৎসিত মুখে এমন সহজ সরল সুন্দর হাসি হতে পারে তা তার জানা ছিল না। বিভুই বলল, রোজ অনেক রাতে একটা শব্দ হয়, আমি শব্দটা টের পাই, আপনিও পান আমি জানি। রতনকান্তি বলল, তুমি কি করে জানো যে আমি টের পাই? বিভুই বলল, আমি জানি না কিভাবে জানি, কিন্তু আমি জানি যে আপনি টের পান, আর সেটা জানার জন্যই আপনি এখানে এসেছেন। রতনকান্তি এই কথার উত্তরে কোনো কথা বলল না। ছেলেটির প্রতি তার আগ্রহ প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে। কে এই ছেলে? এভাবে তাকে লুকিয়েই বা রাখা হয়েছে কেন? দেবেন্দ্রনারায়ণ একে রেখে সেই যে গঙ্গামহলে গেলেন, তারপর থেকে তার আর কোনো খবরই নেই। রতনকান্তি খানিক চুপ করে থেকে বলল, তুমিও তাহলে রোজ রাতে শব্দটা শুনতে পাও? বিভুই মাথা নাড়ল, হ্যাঁ পাই। রতনকান্তি বলল, শব্দটা কিসের বলতে পারো? বিভুই বলল, এই এখানে বসে আমি সে ঠিক বুঝতে পারছি না, আপনি চারদিকটা খুঁজে দেখেননি?
রতনকান্তি বলল, বাড়ির ভেতরে যতটা সম্ভব দেখেছি, কিন্তু কোথাও তো কিছু খুঁজে পেলাম না। বিভুই বলল, শব্দটা মাটি থেকেই আসছে। রতনকান্তি বলল, সে আমিও ভেবেছি। আমি মেঝেতে কান পেতে দেখেছি, মনে হয়েছে খুব সামান্য হলেও মাটিতে কম্পন হচ্ছে। বিভুই আর রতনকান্তি অনেকক্ষণ অনেক বিষয় নিয়েই কথা বলল। বিভুই কথার এ পর্যায়ে বলল, আচ্ছা, এই বাড়িখান তো অনেক বড়, তাই না? রতনকান্তি বলল, হ্যাঁ, অনেক বিশাল এক বাড়ি এটা। বিষ্ণুপুরের জমিদারের মেজপুত্র দেবেন্দ্র নারায়ণের বাগান বাড়ি। বিভুই বলল, এই বিষ্ণুপুর কি আমাদের বাড়ি থেকে কাছে? রতনকান্তি বলল, তোমাদের বাড়ি কোথায়? বিভুই বলল, রায়পুর। আমি আর মা থাকতাম। রতনকান্তি বলল, না, রায়পুরের দিকে না। বিভুই বলল, তাহলে কোথায়? আর আমায় এখানে কেন এনেছে? দেবেন্দ্র নারায়ণই কি কর্তাবাবু? রতনকান্তি অনেকক্ষণ কি ভাবল। তারপর তার হঠাৎ মনে হলো কিছু কথা বিভুইকে খুলে বলা উচিত, না হলে বিভুই কখনো হুট করে বড় কোনো বিপদে পড়ে যেতে পারে। রতনকান্তি বিষ্ণুপুর জমিদারি সম্পর্কে যতটুকু জানে তা ধীরে ধীরে বিভুইকে বলতে শুরু করলো। এই গল্প বিভুইয়ের জানা দরকার। দেবেন্দ্র নারায়ণ নিশ্চিত করেই বিনাবালার এই সুগভীর চক্রান্ত থেকে চট করে বের হতে পারবে না। সুতরাং বিভুই যদি কোনো কারণে কারো কাছে তার পরিচয় প্রকাশ করে দেয়, তাহলে দেবেন্দ্র নারায়ণ যেমন নতুন করে আরো বিপদে পড়বেন, তেমনি বিপদে পড়বে বিভুইও। বিভুইয়ের সাথে কথা বলে ছেলেটিকে তার বুদ্ধিমান মনে হয়েছে। সুতরাং তার কোনো কথার কারণে সে নিজে এবং দেবেন্দ্র নারায়ণও যেন কোনো বিপদে না পড়ে। বিভুই অবশ্য এটুকু বুঝতে পারছে যে দেবেন্দ্র নারায়ণ তার কোনো ক্ষতি করবেন না, বরং তিনি তার শুভাকাঙ্ক্ষী। কিন্তু তারপরও রতনকান্তি যতটুকু সম্ভব গঙ্গামহলের ভেতরের কথা বিভুইকে বলল। তাতে দেবেন্দ্র নারায়ণের কথা যেমন থাকলো সদ্য প্রয়াত জমিদার বিষ্ণু নারায়ণ, তার বাকি দুই সন্তান অবনীন্দ্র নারায়ণ এবং দীপেন্দ্র নারায়ণের কথা, দুই পুত্রবধূ বীণাবালা আর রেণুকার কথাও। বিভুই সকলই শুনল, কিন্তু সঙ্গে সঙ্গেই কোনো কথা বলল না। রতনকান্তি বলল, তুমি কি বুঝতে পারছ? জীবন্ত পুড়িয়ে ফেলা থেকে মেজকর্তা তোমায় রক্ষা করেছেন। বিভুই জবাব দিল না, মাথাও নাড়ল না। রতনকান্তি আবার বলল, মেজকর্তা এত কষ্ট করে তোমায় বাঁচিয়েছেন, এর মানে তিনি তোমায় অনেক ভালোবাসেন। কিন্তু বুঝতেই পারছ তিনি নিজেই এখন রয়েছেন ভয়াবহ বিপদে। তাই তুমি কারোর সাথে কথা বলার সময় খুব সাবধান। সেদিন আমার কথা টের পেয়েই যেভাবে তোমার সকল কথা আমায় সব বলে দিলে, তাতে আমি না হয়ে যদি জানালার বাইরে অন্য কেউ হতো, তাহলে কিন্তু বিপদ হতে পারত। অমন আর কাউকে বলতে যেও না যেন। বিভুই শুনল, কিন্তু সে জানে না কেন তার আচমকা খুব মন খারাপ হয়ে গেল। সে তেমনি চুপচাপ বসে রইল দীর্ঘ সময়। তার এই হঠাৎ মন খারাপ হয়ে যাওয়ার কারণ তার মা। তার মনে হচ্ছে তার মায়ের সাথে সহসা তার আর দেখা হবে না। কথাটা ভাবতেই বিভুইয়ের চোখ কেমন করে উঠল। তার অন্ধ দৃষ্টিশক্তিবিহীন চোখ জোড়া কেমন ভিজে উঠতে চাইল। সে বাঁ হাতের উল্টো পিঠে তার ছলছল করে ওঠা চোখ জোড়া মুছল। সে কেন ভাবছে তার মার সাথে তার আর সহসা দেখা হবে না? তার সাথে তো তার মার আর কখনোই দেখা হবে না, কখনোই না, এই জন্মে আর না। সে তো অন্ধ। হয়তো কোনোদিন তার মাকে সে ছুঁয়ে দেখতে পারবে, হয়তো কখনো আঁচলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে পারবে, কিন্তু দেখতে না, সে কখনোই আর তার মাকে দেখতে পারবে না, এই জন্মে না। বিভুইয়ের হঠাৎ মনে হলো পরের জন্মে সে আর মানুষ হতে চায় না। মানুষ হলে যদি সে আবার অন্ধ হয়ে যায়। চোখ আছে এমন কিছুই সে হতে চায় না। সে বরং পাথর বা বৃক্ষ হবে, কিন্তু অন্ধ নয়। আচ্ছা, পাথর বা বৃক্ষদের কি চোখ থাকে? তারা কি অন্ধ হয়? তাদের কি কষ্ট হয়? মায়ের জন্য কষ্ট? তাদেরও কি থাকে মা? সেই মায়ের আঁচল ভর্তি কি ঘ্রাণ থাকে? মায়ের ঘ্রাণ? বিভুই আর কিছু ভাবতে চায় না। সে স্থির বসে থাকে। রতনকান্তি আরো কত কথা বলে, তার কিছু সে শোনে, কিছু শোনে না।
কতক্ষণ হলো বিভুই জানে না। রতনকান্তি বার কয়েক ডাকলো, বিভুই, বিভুই। বিভুই যেন অন্য কোনো জগৎ থেকে ফিরে এলো। সে বলল, হ্যাঁ বলুন। রতনকান্তি বলল, আমি যাই, আবার আসবো। বিভুই কথা বলল না। রতনকান্তি দেয়াল বেয়ে নেমে যাচ্ছিল। এই সময় বিভুই তাকে ডাকলো, কিন্তু রতনকান্তির নাম জানে না বলে সে বলল, এই যে শুনুন। রতনকান্তি থামলো, তারপর বলল, আমার নাম রতনকান্তি, রতনকান্তি দাস। তুমি চাইলে আমার নাম ধরে ডাকতে পারো, শুধু রতন। বিভুই রতনকান্তির এই কথার কোনো উত্তর করল না। সে গম্ভীর এবং শান্ত গলায় বলল, এই বাড়ির চারপাশ জুড়ে কি উঁচু পাঁচিল? রতনকান্তি বলল, হ্যাঁ, কেন বলো তো? বিভুই বলল, তারপর কি? রতনকান্তি বলল, কিছু দূর অবধি ঝোপঝাড় রয়েছে, তবে বড় বৃক্ষ তেমন নেই, মোটামুটি ফাঁকাই। এরপর শুরু হয়েছে 12 হাটির জঙ্গল। বিভুই বলল, এই বাড়ির যে পাঁচিল রয়েছে, আপনি কি একটু তার বাইরে ঘুরে দেখবেন শব্দটা ওদিক থেকে আসছে কিনা? রতনকান্তি কপাল কুঁচকে বলল, তুমি কি কিছু ভাবছো? বিভুই উত্তর দিতে খানিক সময় নিল, তারপর বলল, আমার মনে হচ্ছে কেউ গভীর রাতে ওই পাঁচিলের বাইরে মাটি খুঁড়ছে। রতনকান্তি চট করে জিজ্ঞেস করলো, কেন? বিভুই বলল, আমি জানি না কেন, তবে অত রাতে রোজ শব্দ শুনে মনে হয়েছে কেউ লুকিয়ে এই বাড়িতে ঢুকতে চাইছে। হয়তো এজন্যই পাঁচিলের নিচ দিয়ে সুড়ঙ্গ করতে চেষ্টা করছে, কিন্তু কাজটি সকলের অগোচরে করতে হবে বলেই সকলে যখন গভীর ঘুমে থাকে তখন সে কাজ করে। রতনকান্তি বিভুইয়ের কথা শুনে চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, কিন্তু বাড়ির ভেতর ঢুকতে হলে তো অন্য কোনো উপায়েও ঢুকতে পারে, পাঁচিল টপকে বা অন্য কোনোভাবে। বিভুই বলল, আমি জানি না, তবে শব্দ শুনে আমার মনে হয়েছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করছে। রতনকান্তি কিছুই বুঝল না। সে বিভ্রান্ত এবং একই সাথে চিন্তিত চোখে বিভুইয়ের দিকে তাকিয়ে রইল। দাসী অপলা আর পেয়াদা রঘু সেই দিন আর ফিরল না, ফিরল পরদিন ভোরে। তবে তারা কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, সে বিষয়ে কারোর সাথে কোনো কথা হলো না। রতনকান্তি খেয়াল করেছে অপলা এবং রঘু দুজনেরই মুখ ভার, গভীর চিন্তা আর বিষাদের রেখা চেহারা জুড়ে। রতনকান্তি সেদিন ভোরেই বাগানবাড়ি থেকে বের হলো। তার মনে হচ্ছে বিভুই যা বলেছে তাই হয়তো ঠিক, পাঁচিলের বাইরেই কেউ মাটি খুঁড়ছে। কিন্তু কেন? রতনকান্তি পুরো বাড়ির চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তবে এতে প্রায় পুরোটা দিন লেগে গেল তার। 12 হাটি বাগানবাড়ির আয়তন বিশাল, তার সীমানা প্রাচীরও বিস্তৃত জায়গা জুড়ে। রতনকান্তির ধারণা ছিল পুরো সীমানা প্রাচীর ধরে ঘুরে আসলেই হয়তো কাজ শেষ, কিন্তু ঘটনা হলো উল্টো। গত মাস কয়েক ধরে 12 হাটি বাগানবাড়ির কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, ফলে বাড়ির বাইরে ঘাস লতা পাতার ঝোপ বেড়ে উঠেছে। সেই ঝোপঝাড় প্রাচীরের গা অবধি বিস্তৃত হয়েছে। প্রাচীরের বেশিরভাগ জায়গা জুড়ে ঘন ঝোপ লতা পাতায় ছেয়ে গেছে, ফলে কেউ যদি এই লতা পাতা ঝোপঝাড়ের ভেতরে বসে মাটি খোঁড়ে তবে তা খুঁজে বের করা কঠিনই। তাছাড়া যে খুঁড়ছে সে যে প্রবল সতর্কতার সাথে এই কাজটি করছে তা সহজেই অনুমেয়। ফলে যে কোনো উপায়েই হোক সে চাইবে সম্ভাব্য প্রমাণগুলো লুকিয়ে রাখতে। দিন শেষে রতনকান্তি প্রবল ক্লান্তি নিয়েই ঘরে ফিরল। সেই রাতে তার আর ঘুম হলো না। গভীর রাত অবধি অপেক্ষায় রইল সে। শেষ রাতের আগে আগে শব্দটা আবার শুনতে পেল। একবার ভাবল পাঁচিল টপকে এখনই বাড়ির বাইরে বের হবে কিনা, কিন্তু এই বাড়ির পাঁচিল টপকানো সহজ কথা নয়। তাছাড়া এই এত রাতে কেউ তাকে বাড়ির পাঁচিল টপকাতে দেখে ফেললে বিষয়টি যথেষ্টই আপত্তিকর এবং সন্দেহজনক হবে। তার চেয়ে পরদিন ভোর অবধি অপেক্ষা করা যেতে পারে। কিন্তু পরদিন ভোরে রতনকান্তির আর বের হওয়া হলো না। খুব ভোরেই অপলা দাসী তাকে ডেকে পাঠালো। তারপর দেবেন্দ্র নারায়ণের পক্ষাঘাতগ্রস্ততার খবর দিল। অপলার মুখ ভার। রতনকান্তি বলল, এ খবর আপনি কোথায় শুনেছেন? অপলা বলল, এ এখন সকলেই জানে। এখানে কেউ খবর পৌঁছায়নি বলে আমরা এতদিনেও তা জানতে পারিনি, আর সব দিকে সকলেই জানে। রতনকান্তি অপলার চিন্তিত হবার কারণ বুঝতে পারছে। প্রথমত
দেবেন্দ্রনারায়ণকে অপলা অসম্ভব পছন্দ করে। দ্বিতীয়ত, বারোঘাটি বাগানবাড়ির ভাগ্য এতদিন যে সুতোর উপর ঝুলছিল এই ঘটনায় তাও যেন ছিঁড়ে গেল। সেক্ষেত্রে এই বাড়িতে এখনো যে লোকজন রয়েছে, এই এত জিনিসপত্র, এর রক্ষণাবেক্ষণের কি হবে? অপলা দাসী আর কতদিনই বা এ বাড়ি এভাবে দেখে শুনে রাখতে পারবে? রতনকান্তি বলল, তাহলে উপায়? অপলা কোনো কথা বলল না। সে গম্ভীর মুখ করে তাকিয়ে রইল বাইরে। তার বুকের ভেতর দীর্ঘশ্বাসের ওলট পালট হাওয়া। সেই হাওয়ায় সবকিছু যেন উড়ে দুমড়ে মুচড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেকক্ষণ বাদে সে রতনকান্তির দিকে মুখ ফেরালো, তারপর কথা বলল। এই বাড়িখানা মেজকর্তার বড় শখের বাড়ি ছিল। সেই এতটুকু কাল থেকে মানুষটাকে আমি দেখে এসেছি। কোনো রোগ চাপলে তা না করে ছাড়তেন না, তবে মনখানা বড় সাদা। এই বাড়ি নিয়ে কত কিছুই না করেছেন। কত দিন রাত শুধু ভাবতেন আর ভাবতেন, এই বাড়ি হবে সকলের কাছে আশ্চর্য এক বাড়ি। চারদিকে এই বাড়ির নাম ডাক ছড়িয়ে যাবে, গুচ্ছের পয়সাও খরচ করেছেন। কিন্তু শেষ অবধি বাড়িখানা তার মন মতো হলো না। সে নিয়ে কি যে আক্ষেপ! তারপরও যতটা পেরেছেন বাড়িটাকে আনন্দ ফুর্তিতে মাতিয়ে রাখতেন। এই বাড়িতে এসে কখনো কেউ খালি হাতে ফেরত যায়নি। এই বাড়ির নাম ঠিকই ছড়িয়েছিল চারদিক। অপলার চোখ ছলছল করছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে, কিন্তু তার ঝাপসা চোখে সে কিছুই দেখছে না। অনেকক্ষণ পর সে আবার বলল, এখন বিনাবালা বাড়িখানা নিয়ে কি করবেন কে জানে। বড়বাবুর এ সকলের প্রতি কোনো খেয়াল নেই। অমন ভালো মানুষটার কপালে ভগবান কি স্ত্রীটাই না জুটিয়েছেন। এই বাড়ির প্রতি বিনাবালার ক্ষোভও কিছু কম নয়। সবসময়ই তার মনে এই বিষ জমেছিল যে জমিদার কর্তা সকল কিছুই মেজকর্তাকে দিচ্ছেন, বড় ছেলেকে রেখে সকল কিছু করাচ্ছেন মেজ ছেলেকে দিয়ে, আর বড়কে করে রেখেছেন ফেলনা। তা তুমিই বলো, বড়জনের ধাতই তো অমন। এ সকলে তার মন ছিল। এখন বিনাবালা এই বাড়ির কি করেন তা তিনিই জানেন। এই বাড়িতে মেজকর্তার শখের কত কি রয়েছে। তিনি যেখান থেকে যা কিছু আনতেন সকলই এ বাড়িতেই রাখতেন। কাউকে কিছু ধরতে দিতেন না অবধি। আমায় কড়া করে বলে দিয়েছিলেন যেন আমি ছাড়া আর কেউ যেখানে সেখানে না যায়। অনেক ঘর রয়েছে, কাউকে তিনি ঢুকতেও দিতেন না। অপলা একটু থামলো, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এ বাড়িতে মাটির তলা একখানা পাতাল ঘরের কথাও ছিল। সেই ঘর হয়েও গেছিল প্রায়, কিন্তু শেষের দিকে সেই ঘরখানা দেখে মেজকর্তার পছন্দ হলো না। ভারী রেগে গিয়েছিলেন তিনি। তারপর সেই ঘরখানা আর শেষ করতে দিলেন না, তেমনই রেখে দিয়েছিলেন। মাঝে মাঝে অবশ্য বার কয়েক গিয়েছিলেন। কি সব রাখতেন। আমায় বলতেন এই বাড়ি তার পাগলামি পূরণের জায়গা, এখানে তিনি যা ইচ্ছে তাই করবেন। কেউ যেন অনুমতি ছাড়া বাড়ির এখানে সেখানে ঘুরে না বেড়ায়। তা আমিও নিজের সন্তানের মতন করে এই বাড়িখানা ধরেছিলাম। এখন কার হাতে পড়ে কি হয় কে জানে। শেষের দিকে এসে অপলার গলা বুঝে এলো। রতনকান্তি অবাক দৃষ্টি মেলে অপলাকে দেখছে। দেবেন্দ্রনারায়ণের জন্য কি ভীষণ মায়া যে পুষে রেখেছে বুকের ভেতর। শুধু দেবেন্দ্রনারায়ণের জন্যই নয়, দেবেন্দ্রনারায়ণের ইচ্ছে পূরণের এই ইটকাট পাথরের জড়ো এক বাড়ির জন্য মায়া পুষে রেখেছে সে। মানুষ এমনই, যে বুকের ভেতর সে কারো কারো জন্য এমন সযতনে পুষে রাখে মায়া, মমতা, স্নেহ, আবার সেই বুকের ভেতরই কারো কারো জন্য পুষে রাখে ঘৃণা, ক্ষোভ, ক্রোধ। কি বিস্ময়কর ভাবেই না সে একই বুকের ভেতর পাশাপাশি পুষে রাখে ঘৃণা আর ভালোবাসা, মায়া আর ক্রোধ। মানুষ অদ্ভুত, ভারী অদ্ভুত। রতনকান্তি তৃতীয় দিন দুপুরে পাঁচিলের বাইরের মাটি খোঁড়ার জায়গাটি খুঁজে পেল। সেখানে পাঁচিলের গা ঘেঁষে ঘন ঝোপঝাড় বেড়ে উঠেছে। সেই ঝোপের ভেতর কেউ একজন খুব সন্তর্পণে মাটি খুঁড়েছে। কিছু পাতা বিছানো সেই ঝোপের ভেতর, সেখানে বসে মানুষটা মাটি খোঁড়ে রোজ। তবে মানুষটার জন্য হতাশার কথা, এই এতদিন ধরে খুঁড়েও সে তার কাজ খুব একটা এগিয়ে নিতে পারেনি।
এর কারণও অবশ্য আছে। মানুষটা মাটি খোঁড়ার জন্য সময় পায় খুবই কম। শেষ রাতের দিকে যখন সকলে থাকে গভীর নিদ্রায়, তখন সামান্য সময়ের জন্য এই সুযোগ সে পায়। কিন্তু ভোরের আলো ফোটার আগে আগেই তাকে আবার চলে যেতে হয়। আরেকটি কারণ, এই বাড়ির পাঁচিলের বাইরেও অনেকটা জায়গা জুড়ে ইট সুরকি বিছানো। ফলে এই ইট সুরকি সরিয়ে মাটি খোঁড়ার কাজটি খুব সহজ কোনো কাজ নয়। রতনকান্তি সেই ঝোপের ভেতর দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না এত কষ্ট করে এই কাজটি মানুষটি কেন করছে, তার উদ্দেশ্যই বা কি। সে কি এই বাড়িতে ঢুকতে চায়? কিন্তু এই বাড়িতে ঢোকার এর চেয়ে সহজ অনেক উপায়ই রয়েছে। তাহলে তাহলে এমন কষ্টসাধ্য বিপজ্জনক উপায় কেন? রতনকান্তি কোনো সমাধানে পৌঁছাতে পারল না। সেই রাতেও রতনকান্তির ঘুম হলো না। তার দেবেন্দ্র নারায়ণের জন্য দুশ্চিন্তা হচ্ছে। একবার গঙ্গা মহলে গিয়ে পরিস্থিতি স্বচক্ষে দেখে আসার কথাও সে ভাবছে। কদিন ধরে অবনীন্দ্র নারায়ণের কথাও খুব মনে পড়ছে। মানুষটার সান্নিধ্য বড় টানছে তাকে। কিন্তু এই বাড়ির ওই মাটি খোঁড়ার রহস্যের সমাধান কি? রতনকান্তি একবার ভাবল অপলাকে ঘটনাটা বলবে সে, কিন্তু পরক্ষণেই চিন্তাটা বাতিল করে দিল। আগে ঘটনার কারণটি তাকে জানতে হবে। তাছাড়া সে এখনো জানেই না যে কাজটা কে করছে। অবশ্য যে খুঁড়ছে সে যে কারণেই খুঁড়ে থাকুক না কেন, ওই সুড়ঙ্গ খুঁড়ে তার এই বাড়িতে ঢুকতে বছর লেগে যাবে। কিন্তু এই বাড়িতে ঢোকার জন্য এত দীর্ঘ সময়, এত দীর্ঘ শ্রমের কাজ কেউ কেন করবে? ঠিক এই প্রশ্নে এসেই রতনকান্তি থমকে গেল। তার হঠাৎ মনে হলো যে মাটি খুঁড়ছে সে কেবল এই বাড়ির পাঁচিলের ভেতর প্রবেশ করার ইচ্ছে নিয়েই কাজটি করছে না। তার আরো বড় কোনো উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যের সাথে এই মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করার বিষয়টি যুক্ত। উদ্দেশ্যটি কি? উদ্দেশ্যটি কি তবে মাটির নিচে অন্য কোনো কিছু? কিন্তু কি সেটি? মুহূর্তেই রতনকান্তির মাথায় যেন বিদ্যুৎ চমকে গেল। সেদিন সকালেই অপলা দাসী বলেছিল দেবেন্দ্র নারায়ণ এই বাড়িতে একখানা পাতাল ঘর করতে চেয়েছিলেন। সেই ঘরখানা তার মন মতো হয়নি বলে পুরোপুরি সমাপ্ত করার আগেই তিনি তা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সেই পরিত্যক্ত ঘরখানাতেই মাঝে মাঝে যেতেন দেবেন্দ্র নারায়ণ একা। তাহলে কি সেই ঘরের উদ্দেশ্যেই কেউ মাটি খুঁড়ছে? রতনকান্তি শোয়া থেকে উঠে বসল। উত্তেজনায় তার ঘাড়ের রগ টান টান হয়ে উঠেছে। কি আছে ওই পাতাল ঘরে? আর থাকলেও সেটির কথা দেবেন্দ্র নারায়ণ ছাড়া আর কে জানে? সারা রাত রতনকান্তি আর এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না। সেই রাতে আবারও শব্দ হলো। তবে রতনকান্তি এই নিয়ে আর উদ্বিগ্ন হলো না। সে যেমন ছিল তেমন বসে রইল। এত রাতে এই অন্ধকারে সে পাঁচিল টপকে বাইরে যেতে পারবে না। তার চেয়ে পরদিনের অপেক্ষায় থাকাটাই শ্রেয়। পরদিন সন্ধ্যার খানিক পরেই রতনকান্তি বাড়ি থেকে বেরিয়ে গেল। অন্ধকারে পা টিপে টিপে সে জায়গাটির কাছে এলো। কাছাকাছি একখানা ছোটখাটো গাছ দেখে সে বেয়ে উঠে গেল। কিন্তু মশার ভয়াবহ আক্রমণে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠল। তারপরও দাঁতে দাঁত চেপে বসে রইল রতনকান্তি। তার ধারণা মানুষটা যত গভীর রাতেই মাটি খোঁড়া শুরু করুক না কেন, সে এখানে আসে তার অনেক আগেই, এসে ঝোপের ভেতর ঘাপটি মেরে বসে থাকে। সময় যাচ্ছে খুব ধীরে, তবে কতক্ষণ গেছে রতনকান্তি জানে না। প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হচ্ছে অনন্তকাল। অনেকক্ষণ অন্ধকারে বসে থাকার ফলে তার চোখে অন্ধকারটা খানিক সয়েও এসেছে। অনেক কিছুই সে এখন মোটামুটি দেখতে পাচ্ছে। রতনকান্তি হাত তুলেছিল ঘাড়ের কাছের মশাটাকে চাটি মারবে বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে মানুষটাকে দেখল। ঠিক মানুষ নয়, মানুষের ছায়ামূর্তি। সন্তর্পণে পা ফেলে ছায়ামূর্তিটি এগিয়ে আসছে। এসে খুব ধীরে শান্ত সতর্ক ভঙ্গিতে সে ঝোপের কাছে দাঁড়ালো। খানিকটা নুয়ে কাঁধ থেকে একখানা ঝোলা নামিয়ে রাখলো মাটিতে। তারপর খানিক সময় নিয়ে এদিক সেদিক দেখে মাথা নুইয়ে টুপ করে ঝোপের ভেতর ঢুকে গেল। রতনকান্তি একটু হতাশ হয়েছে। সে ভেবেছিল মানুষটার চেহারা সে বুঝতে পারবে, কিন্তু অন্ধকারে তার চেহারা বোঝা গেল না।
সমস্যা হচ্ছে এখন তাকে সারা রাত এই গাছে বসে থাকতে হবে, যেটি কিনা একভাবে অসম্ভব। অথচ এখন গাছ থেকে নামতে গেলেই মানুষটি তার উপস্থিতি টের পেয়ে যাবে। যতটা সম্ভব ধৈর্য ধরে বসে রইল রতনকান্তি। কিন্তু মাঝরাত অবধি মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠল সে। শেষ অবধি আর না পেরে গাছ থেকে নেমে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু নামতে গিয়ে বাঁধল বিপত্তি। অন্ধকারে পা হড়কে গেল তার। চারপাশের নীরবতায় গাছের সরু ডাল বিকট শব্দে আওয়াজ তুলল। পা ছুটে গেলেও দু হাতে গাছের ডাল ধরে শূন্যে ঝুলে রইল সে। কিন্তু হঠাৎ অমন বিকট শব্দ টের পেয়ে ঝোপের ভেতর থেকে ছায়ামূর্তিটি মুখ বাড়িয়ে উকি দিয়ে তাকালো। তার মাথার উপরের গাছের ডালখানা তখনও সশব্দে এলোমেলো নড়ছে। তাকাতেই মাথার উপর অন্ধকারে বিশালাকায় কিছু একটা ঝুলতে দেখল মানুষটা। মুহূর্তেই ভয়ে তার অন্তরাত্মা বুঝি কেঁপে উঠল। সেই অন্ধকারে তার চিন্তা গুছিয়ে নেওয়ার আর সময় পেল না। তার আগেই তার সদা সন্ত্রস্ত মস্তিষ্ক তাকে এই বার্তা পৌঁছে দিল যে ভয়ঙ্কর কোনো বুনো প্রাণী বা অশরীরী কিছু গাছ বেয়ে নেমে আসছে। মানুষটা মুহূর্তকাল থমকালো। তারপর রাম রাম চিৎকারে প্রবল আতঙ্ক নিয়ে এসে ছুটে বেরিয়ে এলো ঝোপ থেকে। কোনো দিকে না তাকিয়ে রুদ্ধশ্বাসে ছুটে মিলিয়ে গেল অন্ধকারে। রতনকান্তি সেই গাছের ডালে ঝুলে থেকেও তার হাসি চাপতে পারল না। মানুষটা দেখা যাচ্ছে ভারী সাহসী। সে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেই গাছ থেকে নেমে এলো। রতনকান্তি বাড়িতে ঢুকলো পরদিন ভোরে। সেই দিন রাতে আর শব্দ হলো না। ছায়ামূর্তি ভালোই ভয় পেয়েছে। আপাতত কিছুদিন সে আর আসবে বলে মনে হয় না। তবে রতনকান্তি চায় মানুষটা আসুক। সে দেখতে চায় মানুষটা কে, এই এত ঝুঁকি, শ্রম আর সময় নিয়ে সে আসলে কি মহার্ঘ বস্তু খুঁজছে। দেবেন্দ্রনারায়ণ সেই পাতাল ঘরে কি এমন রেখেছেন, নাকি রতনকান্তি ভুল ধারণা করছে? তবে রতনকান্তি এটি স্পষ্ট বুঝতে পারছে যে এত সহজে হাল ছেড়ে দেবে না মানুষটা। যদিও আপাতত কিছুদিন যে সে আসবে না এ বিষয়ে রতনকান্তি নিশ্চিত। এ বিষয়ে অপলাকে কিছু জানালো না রতনকান্তি। তার মনে হলো বিষয়টি নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই। তাছাড়া সে নিজে এক ধরনের রহস্য অনুভব করছে, যে রহস্যের সমাধান সে নিজে নিজেই করতে চায়। অপলাকে বললে মাঝখান থেকে সবকিছু ভেস্তে যাবে। উপরন্তু অপলা তাকে কিছু বলবেও না। সে কোনোভাবেই এই বাড়ির গোপন বিষয়াদি তার সামনে উন্মুক্ত করবে না। রতনকান্তি বহুদিন বাদে ভারী উত্তেজনা অনুভব করছে। সে নিজে নিজেই আবিষ্কার করতে চায় ঘটনাটি কি। তবে গত রাতের ঘটনায় কিছুদিনের জন্য সে নিজেই এই উত্তেজনায় জল ঢেলে দিয়েছে। ওই লোক শীঘ্রই আর আসবে বলে মনে হয় না। সে রতনকান্তিকে ভূত প্রেত কিছু ভেবেছে বলেই অমন রাম নাম জপতে জপতে পালিয়েছে। তবে ভাগ্য ভালো, রতনকান্তিকে স্পষ্ট দেখতে পেলে মানুষটার আবার ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না। তখন সকলের কাছে ঘটনা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কা থাকতো লোকটার। কিন্তু ভূত প্রেত বা অন্য কোনো প্রাণীর কাছ থেকে সে সম্ভাবনা নেই। তার মানে মানুষটা নিশ্চিত করেই আবার আসবে। রতনকান্তি মনে মনে হাসলো। তার চোখের সামনে মানুষটার হাঁচড়ে পাচড়ে দৌড়ে যাওয়ার দৃশ্যটি এখনো ভাসছে। ভারী মজার দৃশ্য।